প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, তোমরা যারা ডিগ্রি কলেজগুলোতে প্রথম সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, আজকের ক্লাসটি বিশেষ করে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের হিস্ট্রি মেজর পেপার 2 মার্কের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। আজকের এই ক্লাসে আমি তোমাদের প্রতিটি 2 মার্কের কোয়েকশনের সঙ্গে তার আনসারও তোমাদেরকে দিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমরা যদি এই কোয়েকশনগুলি দেখে পরীক্ষায় যাও, তোমরা অবশ্যই 2 মার্কের থেকে আসা প্রতিটি কোয়েকশনের আনসার তোমরা করতে পারবে। যদি শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের হিস্ট্রি পেপার 2 এর 2 মার্কের প্রথম কোয়েকশনটি হচ্ছে, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? এই সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? এই সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তরটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা 1922 সালে আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতা তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তারপরের কোয়েকশনটা হচ্ছে, সিন্ধু সভ্যতার আদিবাসীদের ধর্মের দুটি বৈশিষ্ট্য লেখো। সিন্ধু সভ্যতার আদিবাসীদের ধর্মের দুটি বৈশিষ্ট্য লিখো। আবিষ্কৃত শিলমোহর ও দেবী মূর্তি থেকে মনে হয় সেখানে মাতৃপূজা প্রচলিত ছিল। একটি শিলমোহরে 3 শৃঙ্গ ধ্যানরত যোগী পুরুষের মূর্তি পাওয়া গেছে, যাকে অনেকে পশুপতি শিব বলে মনে করেন। এছাড়া গাছ, নদ নদী, হাতি, ষাঁড় ইত্যাদির পূজা প্রচলিত ছিল। তারপরের কোয়েকশনটা হচ্ছে, সিন্ধু সভ্যতার বিস্তৃতি আলোচনা করো। সিন্ধু সভ্যতার বিস্তৃতি আলোচনা করো। সিন্ধু সভ্যতা প্রায় 1550 কিলোমিটার পরিধি নিয়ে বিস্তৃত ছিল। ইহা পূর্ব থেকে পশ্চিমে 1100 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে 1600 কিলোমিটার পরিধি নিয়ে বিস্তৃত ছিল। হরপ্পাকে নগর সভ্যতা বলা হয় কেন? অর্থাৎ হরপ্পাকে নগর কেন্দ্রিক সভ্যতা বলা হয় কেন? হরপ্পাতে খনন কার্যের ফলে উন্নত নাগরিক জীবন ও পৌর সুযোগ সুবিধা নিদর্শন পাওয়া গেছে। পোড়া ইট নির্মিত সুদৃশ্য ইমারত, প্রশস্ত রাজপথ, উন্নত প্রণালী প্রভৃতির উপস্থিতি লক্ষ্য করে ঐতিহাসিক হুইলার একে নাগরিক সভ্যতা বলে মনে করেন, অর্থাৎ নগরকেন্দ্রিক সভ্যতা বলে মনে করেন। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের সিন্ধু সভ্যতার সমকালীন দুটি সভ্যতার নাম লেখো। সিন্ধু সভ্যতার সমকালীন দুটি সভ্যতার নাম লেখো। সিন্ধু সভ্যতার সমকালীন দুটি সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণী এবং কোন ধাতুর ব্যবহার জানতো না? সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণী এবং কোন ধাতুর ব্যবহার জানতো না? উত্তরটা হবে তোমাদের, সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়া ও লোহার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়া ও লোহার ব্যবহার জানতো না। তারপরের কোয়েকশন হচ্ছে, সিন্ধু সভ্যতার পতনের দুটি কারণ লিখো। সিন্ধু সভ্যতার পতনের দুটি কারণ লিখো। সিন্ধু সভ্যতার পতনের দুটি কারণ ছিল, 1 নম্বর হচ্ছে সিন্ধু আদিবাসীদের রক্ষণশীলতা এবং অভ্যন্তরীণ ক্রমিক অবক্ষয় এবং আর্য জাতির আক্রমণ। 2 নম্বর হচ্ছে আর্য জাতির আক্রমণ। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের, সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে দুটি পার্থক্য আলোচনা করো। সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে দুটি পার্থক্য আলোচনা করো।
সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। সিন্ধু সভ্যতার আদিবাসীরা মৃতদেহ কবর দিত, কিন্তু আর্যরা মৃতদেহ দাহ করত। তারপরের কোয়েকশনটা হচ্ছে বেদ কত প্রকার? প্রতিটি বেদের নাম লিখো। বেদ কত প্রকার? প্রতিটি বেদের নাম লিখো। উত্তরটা হচ্ছে 4টি বেদ আছে। বেদ 4 প্রকার। 4টি বেদ হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদের মধ্যে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম। তারপরের কোয়েকশনটা হচ্ছে বৈদিক যুগের 2জন মহিলা পণ্ডিতের নাম লিখো। বৈদিক যুগে 2জন মহিলা পণ্ডিতের নাম লিখো। উত্তরটা হবে বৈদিক যুগের 2 নারী পণ্ডিত হলেন গুসা ও অপালা। গুসা ও অপালা। তারপরের কোয়েকশনটা হচ্ছে পুরাণ কি? পুরাণের সংখ্যা কয়টি? পুরাণ কি? পুরাণের সংখ্যা কয়টি? পুরাণ হলো প্রাচীন ভারতের ইতিহাস। পুরাণ হলো প্রাচীন ভারতের সাহিত্য, ইতিহাস সাহিত্য। প্রাচীন ভারতের ইতিহাস সাহিত্য। পুরাণের সংখ্যা হচ্ছে 18। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, অগ্নিপুরাণ ইত্যাদি। এই কোয়েকশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের মুদ্রা রাক্ষস নাটকের রচিতাকে, এর বিষয়বস্তু কি? মুদ্রা রাক্ষস নাটকের রচিতাকে, এর বিষয়বস্তু কি? উত্তরটা হবে মুদ্রা রাক্ষস নাটকের রচিতা হলেন বিশাখা দত্ত। সংস্কৃত ভাষায় রচিত এই নাটকটি থেকে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানা যায়। তারপরের কোয়েকশনটি হচ্ছে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার রচিতাকে। চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার রচিতাকে। চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার রচিতা হলেন চরক এবং সুশ্রুত সংহিতার রচিতা হলেন সুশ্রুত। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের রামায়ণ এবং মহাভারতের রচিতাকে। রামায়ণ এবং মহাভারতের রচিতাকে। রামায়ণের রচিতা হলেন বাল্মীকি এবং মহাভারতের রচিতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এই দুটি গ্রন্থ থেকে প্রাচীন ভারতবর্ষের সমাজ জীবন ও ধর্মজীবন সম্পর্কে তথ্য জানা যায়। তারপরের কোয়েকশনটি হচ্ছে বুদ্ধ চরিত্র এর রচিতাকে, এর বিষয়বস্তু কি? বুদ্ধ চরিত্রের রচিতাকে, এর বিষয়বস্তু কি? বুদ্ধ চরিত্র এর রচিতা হলেন অশ্বঘোষ। মহাকাব্যের অনুকরণে রচিত এই গ্রন্থ বুদ্ধের জীবনী লিখিত আছে। তারপরের কোয়েকশনটা হচ্ছে মনুসংহিতা কি? এটি কি বিষয়ে রচিত? মনুসংহিতা কি? এটি কি বিষয়ে রচিত? মনু রচিত একটি গ্রন্থ হলো মনুসংহিতা। মনু রচিত একটি গ্রন্থ হলো মনুসংহিতা। এই গ্রন্থে তৎকালীন সমাজ ও ধর্মীয় রীতিনীতি সম্পর্কে আলোচনা আছে। তারপরে কোয়েকশনটি হচ্ছে বৈদিক যুগে প্রচলিত 2টি মুদ্রার নাম লেখো। বৈদিক যুগে প্রচলিত 2টি মুদ্রার নাম লেখো। বৈদিক যুগে প্রচলিত 2টি মুদ্রার নাম হলো নিষ্ক ও মনা। নিষ্ক ও মনা। তারপরে কোয়েকশনটা হচ্ছে বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদকে কেন শ্রুতি বলা হয়? হিন্দুদের বিশ্বাস বেদ ঈশ্বরের বাণী। ঈশ্বর প্রেরিত এই বাণী মুনি ঋষিরা শুনে শুনে কাল পরস্পরায় মনে রাখত বলে বেদকে শ্রুতি বলা হয়। তারপরের কোয়েকশনটা হচ্ছে বেদকে কেন স্মৃতি বলা হয়? প্রথমটা হচ্ছে বেদকে কেন শ্রুতি বলা হয়, এখন হচ্ছে বেদকে কেন স্মৃতি বলা হয়।
বেদ প্রথমে লিখিত অবস্থায় ছিল না, বংশ পরম্পরায় শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে স্মৃতি বলা হয়। তারপরের কোয়েকশনটা হচ্ছে মৌর্য যুগের দুটি স্থাপত্যের নাম উল্লেখ করো। মৌর্য যুগের দুটি স্থাপত্যের নাম উল্লেখ করো। উত্তরটা হবে মৌর্য যুগের দুটি স্থাপত্য হলো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদ এবং পাটলিপুত্র শহরের অবশেষ এবং সারনাথের লিয়ন ক্যাপিটাল। তারপরের কোয়েকশনটা হচ্ছে পল্লব যুগের। পল্লব যুগের দুটি স্থাপত্যের উল্লেখ করো। পল্লব যুগের দুটি স্থাপত্যের উল্লেখ করো। কাঞ্জিপুরমের কৈলাসনাথ মন্দির এবং মহাবালিপুরমের পঞ্চরথ মন্দির। উত্তরটা হবে কাঞ্জিপুরমের কৈলাসনাথ মন্দির এবং মহাবালিপুরমের পঞ্চরথ মন্দির। তারপরের কোয়েকশনটা হচ্ছে তীর্থঙ্কর কাদের বলা হতো? তীর্থঙ্কর কাদের বলা হতো? জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? তীর্থঙ্কর কাদের বলা হতো? জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? জৈন ধর্মের প্রচারকগণ তীর্থঙ্কর নামে পরিচিত ছিলেন। জৈন ধর্মের প্রচারকগণ তীর্থঙ্কর নামে পরিচিত ছিলেন। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তারপরে কোয়েকশনটা হচ্ছে জৈন ধর্মের প্রথম এবং শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম এবং শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব এবং শেষ বা 24তম তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। তারপরের কোয়েকশনটা হচ্ছে জৈন ধর্মের মূল নীতিগুলি কার শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? জৈন ধর্মের ধর্মগ্রন্থগুলির নাম কি? উত্তরটা হচ্ছে জৈন ধর্মের মূল নীতিগুলি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং 24তম তীর্থঙ্কর মহাবীর এর শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দ্বাদশ অঙ্গ এবং দ্বাদশ উপাঙ্গ হল জৈন ধর্মের ধর্মগ্রন্থ। তারপরের কোয়েকশনটা হচ্ছে মহাবীরের প্রথম নাম কি ছিল? মহাবীরের প্রথম নাম কি ছিল? তিনি কাকে বিবাহ করেন? মহাবীরের প্রথম নাম কি ছিল? তিনি কাকে বিবাহ করেন? উত্তরটা হবে মহাবীরের প্রথম নাম ছিল বর্ধমান। তিনি যশোদা নামে এক মহিলাকে বিবাহ করেন। তারপরের কোয়েকশনটা হচ্ছে কত বছর বয়সে মহাবীর সংসার ত্যাগ করেন? কত বছর বয়সে মহাবীর সংসার ত্যাগ করেন? উত্তরটা হচ্ছে মহাবীর 30 বছর বয়সে সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। তারপরে কোয়েকশনটা হচ্ছে কিভাবে মহাবীর সত্য জ্ঞান লাভ করেন? কিভাবে মহাবীর সত্য জ্ঞান লাভ করেন? উত্তরটা হবে মহাবীর 13 মাস ধরে নির্বিচ্ছিন্নভাবে কঠোর কৃচ্ছ সাধন ও তপস্যা করেন। এরপর তিনি পরিধেয় ত্যাগ করে 12 বছর ধরে কঠোর তপস্যা করে সত্যজ্ঞান লাভ করেন। তারপরের কোয়েকশনটা হচ্ছে মহাবীর কোথায় সত্যজ্ঞান লাভ করেন? মহাবীর কোথায় সত্যজ্ঞান লাভ করেন? ঋজুপালিকা নদীর ধারে একটি শাল গাছের নিচে কঠোর তপস্যায় রত থাকার সময় মহাবীর সত্যজ্ঞান লাভ করেন। তারপরের কোয়েকশনটা হচ্ছে সত্যজ্ঞান লাভ করার পর মহাবীরের নাম কি হয়? সত্যজ্ঞান লাভ করার পর মহাবীরের নাম কি হয়? উত্তরটা হচ্ছে সত্যজ্ঞান লাভ করার পর মহাবীরের নাম হয় কেভলিন বা সর্বঙ্গ জিন
বা জিতেন্দ্রিয় এবং মহাবীর। তারপরের কোয়েকশনটা হচ্ছে মহাবীর কোথায় এবং কখন দেহত্যাগ করেন? মহাবীর কোথায় এবং কখন দেহত্যাগ করেন? মহাবীর 468 খ্রিস্টাব্দে প্রায় 72 বয়সে রাজগৃহের নিকটে পাবাপুরীতে দেহত্যাগ করেন। তারপরের কোয়েকশনটা হচ্ছে চতুর্জাম কি? চতুর্জাম কি? চতুর্জাম কি? উত্তরটা হচ্ছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ 4টি মূল নীতির উপর ভিত্তি করে তার ধর্মীয় মতবাদ প্রচার করেছিলেন। এই 4টি নীতি হল অহিংসা, সত্য বাধিত, অচুর্য বা চুরি না করা এবং অপরিগ্রহ বা বস্তুর প্রতি মায়ায় আবদ্ধ না হওয়া। এই 4টি নীতি জৈন ধর্মে চতুর্জাম নামে পরিচিত। তারপরে কোয়েকশনটা হচ্ছে পঞ্চমহাব্রত কি? পঞ্চমহাব্রত কি? চতুর্জাম এর সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য নামে একটি নতুন নীতি যোগ করলে এই 5টি নীতি হল অহিংসা। প্রথম হচ্ছে অহিংসা, তারপর হচ্ছে সত্যবাদিতা, অচুর্য বা চুরি না করা এবং অপরিগ্রহ বা কোনো বস্তুর প্রতি মায়ায় আবদ্ধ না হওয়া। ব্রহ্মচর্য এক্ষেত্রে পঞ্চমহাব্রত নামে পরিচিত। এগুলো এক্ষেত্রে পঞ্চমহাব্রত নামে পরিচিত। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের ত্রিরত্ন কি? ত্রিরত্ন কি? জৈন ধর্মের কর্মফল এবং জন্মান্তরবাদের উপর বিশ্বাস রাখা হয়েছে। জৈন ধর্ম অনুযায়ী কর্মফলের জন্যই আত্মা পুনরায় জন্মগ্রহণ করে। সুতরাং কর্মফলের হাত থেকে বাঁচার জন্য মহাবীর 3টি নীতির নির্দেশ দিয়েছেন এবং এটি ত্রিরত্ন নামে পরিচিত। এগুলি হল সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। এটি হচ্ছে ত্রিরত্ন। তারপরের কোয়েকশনটা হচ্ছে জৈন ধর্মের 2টি সম্প্রদায় কি কি? জৈন ধর্মের 2টি সম্প্রদায় কি কি? বস্ত্র পরিধানের ক্ষেত্রে বস্ত্র পরিধানকে কেন্দ্র করে জৈন ধর্মের মধ্যে শ্বেতাম্বর ও দিগম্বর নামে 2টি সম্প্রদায়ের সৃষ্টি হয়। ভদ্রবাহুর অনুগামীগণ কোনো বস্ত্র পরিধান করতেন না, এই কারণে তারা দিগম্বর নামে পরিচিত। স্কুল ভদ্রের অনুগামীগণ শ্বেতবস্ত্র পরিধান করতেন বলে তারা শ্বেতাম্বর নামে পরিচিত ছিলেন। এটি হচ্ছে জৈন ধর্মের 2টি সম্প্রদায়, শ্বেতাম্বর এবং দিগম্বর। তারপরের কোয়েকশনটা হচ্ছে বুদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বুদ্ধ ধর্মের মূল নীতিগুলি কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? বুদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ গ্রন্থ ত্রিপিটক এ বুদ্ধ ধর্মের মূল নীতিগুলি লিপিবদ্ধ আছে। তারপরের কোয়েকশনটা হচ্ছে গৌতম বুদ্ধ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? আনুগামিক 565 খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের সন্নিকটে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু গণরাজ্যের লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তারপরের কোয়েকশনটা হচ্ছে মহাবিনিষ্কনম কি? মহাবিনিষ্কনম কি? মানব জীবনের পরমার্থ
এবং প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন। গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার এই ঘটনা মহাবিনিষ্কনম নামে পরিচিত। তারপরের কোয়েশ্চনটা হচ্ছে কোথায় কিভাবে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন? গৌতম কোথায় কিভাবে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন? মানব জীবনের পরমার্থ এবং প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন এবং বিহারের বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের নিচে প্রায় দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর দিব্যজ্ঞান লাভ করেন। দিব্যজ্ঞান লাভ করার পর গৌতম পরিচিত হন গৌতম বুদ্ধ নামে। তারপরের কোয়েশ্চনটি হচ্ছে ধর্মচক্র প্রবর্তক কি? দিব্য জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথের পূর্বোক্ত পাঁচজন সাথীর নিকট প্রথম তার ধর্মমত প্রচার করেন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। তারপরের কোয়েশ্চনটা হচ্ছে গৌতম বুদ্ধ কখন এবং কোথায় নির্বাণ লাভ বা দেহত্যাগ করেন? গৌতম বুদ্ধ কখন এবং কোথায় নির্বাণ লাভ বা দেহত্যাগ করেন? আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ গোরক্ষপুর জেলার অন্তর্গত কুশীনগরে নির্বাণ লাভ বা দেহত্যাগ করেন। তারপর হচ্ছে ত্রিপিটক কি? ত্রিপিটক কাকে বলে বা ত্রিপিটক কি? গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মমতের কথা ত্রিপিটক গ্রন্থে পাওয়া যায়। ত্রিপিটক মূলত 3 প্রকার, যথা বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। তারপরের কোয়েশ্চনটি হচ্ছে মজ্জিম পন্থা বা মধ্যপন্থা কি? মজ্জিম পন্থা বা মধ্যপন্থা কি? বুদ্ধদেব তার ধর্ম পালনের ক্ষেত্রে একদিকে আধ্যাত্মিক ভোগ বাসনা এবং অসংযম, অন্যদিকে আধ্যাত্মিক কৃচ্ছ সাধন এর পরিবর্তে এই দুইয়ের মাঝামাঝি পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, যা মজ্জিম পন্থা বা মধ্যপন্থা নামে পরিচিত। বুদ্ধদেব তার ধর্ম পালনের ক্ষেত্রে একদিকে আধ্যাত্মিক ভোগ বাসনা এবং অসংযম, অন্যদিকে আধ্যাত্মিক কৃচ্ছ সাধন এর পরবর্তী এই দুইয়ের মাঝামাঝি পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, যা মজ্জিম পন্থা বা মধ্যপন্থা নামে পরিচিত। তারপরের কোয়েশ্চনটি হচ্ছে আর্য সত্য কি? আর্য সত্য কি? আর্য সত্য কি? উত্তর গৌতম বুদ্ধ উপলব্ধি করেছিলেন যে মানব জীবনের প্রধান 3টি দুঃখ হলো জরা, ব্যাধি এবং মৃত্যু। এই দুঃখগুলির কারণ এবং এই দুঃখগুলির হাত থেকে নিস্তারের জন্য বুদ্ধদেব যে 4টি সত্যের সন্ধান দিয়েছেন তা আর্য সত্য নামে পরিচিত। এই 4টি আর্য সত্য হলো মানুষের জীবনে দুঃখ আছে এবং দুঃখের কারণ আছে। এই দুঃখের কারণ হলো মানুষের কামনা, বাসনা, আসঙ্গ, লিপ্সা, তৃষ্ণা এবং আসক্তি। দুঃখ নিবারণের উপায় আছে এবং এই দুঃখ নিবারণের উপায় হলো সঠিক পথ অনুসরণ করা, যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। বুদ্ধ ধর্মের 2টি সম্প্রদায় হলো হীনযান সম্প্রদায় এবং মহাযান সম্প্রদায়। বুদ্ধ ধর্মের 2টি সম্প্রদায়। তারপরের কোয়েশ্চনটি হচ্ছে পঞ্চশীল কি? পঞ্চশীল কি? পঞ্চশীল কি? উত্তরটা হচ্ছে চুরি না করা, ব্যভিচারী না হওয়া, অসত্য পরিহার করা, অন্যায় না করা এবং হিংসা না করা। এই 5টি নীতি বুদ্ধ ধর্মে পঞ্চশীল নামে পরিচিত।